আসিফ তো সব হাইড করে দিছে, বুঝছেন? হাইড করে দিছে বলতে এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা তো আসিফ মাহমুদ সবুজ ভুইয়ার একটা আইডি, তাই না? এখানে একটা বিশেষ গোপনীয়তা ফাঁস হয়ে গেছিল, সেটা ও হাইড করে দিছে। কি হাইড করে দিছে আমরা দেখব, চলেন। এই যে দেখেন, এটা আসিফ মাহমুদের একটা পোস্ট, তাই না? এই পোস্টে এই যে লাইক অপশন আছে না, এখানে এই লাইক অপশনে যাবেন, গিয়ে দেখবেন যে এই যে এখানে দেখা যাচ্ছে না কারা কারা লাইক করছে, বুঝছেন? দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে দেখেন, এখানে দেখেন দেখা যাচ্ছে না। এই যে দেখেন দেখা যাচ্ছে না কারা কারা লাইক দিছে। এই যে মুছে দিল, যে এই মুছে দেওয়ার কারণটা কি জানতে ইচ্ছা করতেছে না? আচ্ছা, মানে এই যে 6,800 মানুষ লাভ রিয়েক্ট দিছে, তাই না? 6,000 মানুষ, এটা মুছে দেওয়ার কারণটা কি আসলে, তাই না? মানে এটা তো সবার দেখা যায়। ধরেন আমার একটা পোস্টে যাই, আমার পোস্টে তো সবাই গালি দেয়, তো ওইটাই একটু দেখাই। ধরেন আমি একটা আম বিক্রির পোস্ট দিছি, এই তো আম বিক্রি হচ্ছে না। আচ্ছা, এখানে পোস্ট দিছি, এখানে কারা কারা হাহা রিয়েক্ট দিল, কারা 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 লাভ রিয়েক্ট দিল, সব দেখা যায়। ঠিক আছে, এই যে 163 জন দিছে, দেখা যাচ্ছে কারা কারা দিছে, তাই না? আমি একটু পিছন ক্যামেরা দিয়েই দেখাই। আচ্ছা, এই দেখেন নাম দেখা যাচ্ছে, সব বাংলাদেশি, তাই না? এখন বিষয় হলো, এই দেখেন 50 জন হাহা রিয়েক্ট দিছে, দেখা যাচ্ছে। লাভ রিয়েক্ট দিছে, দেখা যাচ্ছে। এই যে কেয়ার রিয়েক্ট দিছে 2 জন মাত্র, 2 জনই বাংলাদেশি তো, তাই না? আচ্ছা, দেখা যাচ্ছে। ওয়াও রিয়েক্ট দিছে একজন, অ্যাংরি রিয়েক্ট দিছে একজন। আচ্ছা, বিষয় হলো এই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এটা আসিফ এটা বন্ধ করে দিছে, ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন, যারা আসিফের ভক্তরা আছেন তারা এটা 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 দেখতে পারেন যে এই যে দেখেন, এর লাভ রিয়েক্ট দিছে কারা কারা, দেখা যাচ্ছে কারা কারা আমারে ভালোবাসে। আমার এখানে মাত্র 6 জন কেয়ার রিয়েক্ট দিছে। এখন আসিফের এখানে কি সমস্যা আসলে, তাই না? আমি আসলে খারাপ হয়ে গেছি, বুঝছেন? বেশি খারাপ হয়ে গেছি। এই শয়তানিগুলো মাথার মধ্যে খালি আসে। আচ্ছা, এই যে আসিফ, দেখেন আসিফের এই যে পোস্ট, এই পোস্টে দেখবেন যে এখানে গেলে এই যে এটা আসছে তো। আচ্ছা, এই তো দেখেন দেখা যাচ্ছে না, ইউ ক্যান সি টোটাল নাম্বার অফ পিপল হু রিয়েক্টেড ইন দ্য পোস্ট বাট ওনলি দ্য নেমস অফ ফ্রেন্ডস হু হ্যাভ রিয়েক্টেড দ্য শোন। দেখেন দেখা যাবে না, দেখা যাবে না। 6,800 কেয়ার। সাধারণত কেয়ার রিয়েক্ট খুব কম মানুষ দেয়, ঠিক আছে? কেয়ার রিয়েক্ট খুব, মানে তার এই পোস্টে কেউ রাগান্বিত হয়নি, মাত্র 27 জন দিছে হলো অ্যাংরি রিয়েক্ট, আর হলো কেয়ার রিয়েক্ট দিছে 6,800। বেসিক্যালি ওর এখানেও 27 জনই ওই অ্যাংরি মানে কেয়ার রিয়েক্ট দেওয়ার কথা ছিল, কিন্তু এইটা আসলে টাকা দিয়ে কেনা হয়েছে। টাকা দিয়ে যে কেনা হয়েছে এর কোনো প্রমাণ আসেনি ভাই। এটা যে টাকা দিয়ে কেনা হয়েছে এটা কোনো প্রমাণ আছে? আমি আপনাদেরকে দেখাই প্রমাণ আছে কিনা। আমি এটা গতকাল না গত পরশু দিন এটা খেয়াল করছি, খেয়াল করার পরে আমাদের কেন্দ্রীয় গ্রুপে দিছিলাম। তো ওইখান থেকে কেউ একজন বাহিরে দিছে হইতে পারে, বা আসিফের কাছে চলে গেছে, আসিফ সাথে সাথে হাইড করে দিছে, ঠিক আছে? আর দেখেন, আমাকে নীতিতে আসতে বলতেছেন যারা, তারা একটু আসিফ মাহমুদের নীতিটা দেখেন। দেখেন এই পোস্টটাই দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, এই পোস্টটাতেই দেখেন গতকালকে ওই একই রকম 3,500 35,000 35.2K লাইক ছিল। আর এইখানে এই দেখেন কেয়ার রিয়েক্ট, ওই যে সেই 6,800 দেখা যায়নি ভাই, 6,800 দেখা যায়, বোঝা যায়, ওই 6,800 দেখা যাচ্ছে। এইটা দেখেন কারা কারা, ঠিক আছে? একটু দেখাই। দেখেন কারা কারা এখানে কেয়ার রিয়েক্ট দিছে। এনগুয়েন তুয়াং, এনগুয়েন কোয়াংদাং, এনগুয়েন চিদুং, তারপর জান্নাতুল মামা নামে একটা বাংলাদেশি পাওয়া গেছে। এনগুয়েন ভান্তেই, এনগুয়েন খান্তোয়া, এনগুয়েন কোয়াংবাচ, এনগুয়েন দাভিং, এনগুয়েন ট্রং হেপ, তারপর এনগুয়েন নগক দুই, এনগুয়েন কোয়াংহুই, এনগুয়েন চিরাং, ঠিক আছে? এনগুয়েন চিরাং, মানে
আমারে মানে এনসিপির দালালরা এখানে এসে বলে আমারে বলে ভালো হয়ে যা, ঠিক আছে? মানে এইভাবে রিয়েকশন কিনে কিনে রাজনীতি, হ্যাঁ তাই তো কই। দেখেন গতকালকে যখন এটা ধরছি না, দেখেন একটা মজা, আরেকটা মজার বিষয় দেখাই, দেখেন দেখেন মানে এই যে এই চুরিটা যখন ধরলাম, বুঝছেন, এই চুরি ধরার সময় দেখেন ও এটা মানে কিভাবে আর্টিফিশিয়ালি করছে। এখানে বলছে 35,000, যখন চুরি ধরলাম আমরা, সে চুরি ধরার পরে এটাতে নামে আসছে 6,600। কই 35,000, হ্যাঁ কই 6,600, বুঝতে পারছেন? জাস্ট মানে দেখেন ধরা খাওয়ার আগে এবং ধরা খাওয়ার পরে এদের বাস্তবতা। ও একজন জানাইছে এরা কারা তারেক ভাই, এটা হলো এনগুয়েন চুয়াংডিং, ঠিক আছে? ও ঠিক আছে। শোনেন, একটা সিনেমা আছে, সিনেমাটা আপনারা দেখবেন, খুবই সুন্দর সিনেমা। এটা হলো লাভ, ডাইন উইথ লাভ। ডাইন উইথ লাভ যে সিনেমা, ওই সিনেমাটা হচ্ছে ব্যবসা নিয়ে সিনেমা, এর মধ্যে রোমান্টিক ইয়ে আছে। এটা বঙ্গতে আছে এই সিনেমাটা, লাভ উইথ ডাইন, ডাইন উইথ লাভ। ওই সিনেমাতে দেখা যায় যে চাইনিজ কোম্পানিগুলো নিজেদের ব্যবসাকে প্রমোট করার জন্য কিভাবে বট ভাড়া করে। সেই বটটা অনেকগুলো মোবাইল থাকে এরকম, সেই মোবাইলগুলো একটা মেইন ফ্রেম কম্পিউটার দ্বারা জেনারেটেড, এবং ওই মেইন ফ্রেম কম্পিউটারে এআই জেনারেটেড কিছু কমন ক্যাটাগরির শব্দ লিখে দেওয়া হয়, এবং এটা আকপিস করে সেন্টেন্স ডেভেলপ করে ওই কিনোটের উপরে তারা ছোট 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 অসংখ্য অটোমেটিক কমেন্ট চলে আসে, ঠিক আছে? এবং অটোমেটিক লাভ রিয়েক্ট চলে আসে, অটোমেটিক আপনার হলো ওই যে কমেন্ট, মেইন ফ্রেম কম্পিউটার থেকে যেই কমেন্টটা দেবে ওই বটগুলো সেম ওইখানে গিয়ে কমেন্টগুলো পড়বে। এটা পুরাপুরি প্রোগ্রাম জেনারেটেড। তো এটা আপনার হলো ভিয়েতনাম থেকে কিছু পরিচালিত হয়, উত্তর কোরিয়া থেকে কিছু পরিচালিত হয়, চায়না থেকে পরিচালিত হয়, আর একটা ইন্ডিয়া থেকেও এটা পরিচালিত হয়। ইন্ডিয়াতে এটা ব্যাপক প্রচলিত, রাজনৈতিক দলগুলো এটা ব্যবহার করে। তো আজকে জাস্ট দেখা গেল যারা লাইক এবং কমেন্টের ভিত্তিতে এইরকম ভাবে বিবেচনা করেন যে অমুক জিতে গেল, অমুক হেরে গেল, এই বিষয়ে জনমত তৈরি হয়েছে, তাদেরকে বলি এই যে এনগুয়েন তুয়াংডাং এদেরকে দিয়ে আপনারা রাজপথ দখল করবেন? হ্যাঁ, এই যে আসিফ মাহমুদ, কি করবে তুমি ভাই? হ্যাঁ, তোমার হলো এই যে এনগুয়েন চিরাং, তারপরে এনগুয়েন ভিয়েন্তিং, এনগুয়েন খাংতোয়াং, এনগুয়েন কোয়াংবাচ, আসিফ মাহমুদ, তুমি এগুলো দিয়ে রাজপথ দখল করবা, ঠিক আছে? হ্যাঁ, তো এই হলো এদের যারা সমর্থক, তারা আমাদেরকে গালি দিচ্ছে। এই যে দেখেন, এই যে একটা চৌর্যবৃত্তি, এই যে দুর্বৃত্তায়ন, নকলভাবে লাভ রেক তৈরি করা, নকলভাবে পারসেপশন তৈরি করা, এটা নৈতিকতা বিবর্জিত কাজ কিনা? হ্যাঁ, এটা নৈতিকতা বিবর্জিত কাজ কিনা? জাস্ট ইয়েস অর নো। আচ্ছা, আরেকটা নৈতিকতা কাজ বিবর্জিত কাজ হলো, সেটা হলো ওই যে বলছে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এই দুইজন এনসিপির প্রতিনিধি না, যারা মানে হলো আল্লাহর উপর বিশ্বাস রাখেন, ঠিক আছে? তাদেরকে বলছি যে আপনারা তো আল্লাহর উপর বিশ্বাস রাখেন, তাই না? তো এখন এই যে আল্লাহর উপর বিশ্বাস করে আপনারা আছেন, ওরা যে বলল, এনসিপির সদস্য যারা আছো এখানে তোমরা, হ্যাঁ, ওরা যে বলল যে মাহফুজ এবং আসিফ এনসিপির কেউ না, ঠিক আছে? এটা সত্য কি না? দেখো, আমরা যে সত্যগুলো নিয়ে চার্জ করছি, তোমরা আমাদের উপর রাগান্বিত হয়ে দালাল বলছো। তুমি কিন্তু নিজে এনসিপি করো না, অনেক সময় জাস্ট একটু ভালো লাগে সেই জন্য, মানে ওদের একটা চৌর্যবৃত্তি ধরাই দিচ্ছি, আমাকে এসে দালাল বলছো। নিজের ব্যক্তি সত্তার উপর চিন্তা করো, যে তুমি অন্যজনকে সমালোচনা করার কারণে তোমার মনটা খারাপ হচ্ছে, এবং তুমি তার হয়ে অ্যাডভোকেসি করতে গিয়ে আমাকে এসে দালাল বলছো। কিন্তু তুমি উত্তর দাও, এই যে লাইক কমেন্ট এরকম ভাড়া করে নিয়ে আসে ইন্ডিয়াং চুয়াংডাং, এদেরকে নিয়ে এসে রাজনীতি করছে, এটা কতটুকু মানে সঠিক পথে আছে? আচ্ছা, বলছে যে এখানে বলছে ওরা হলো এনসিপির সাথে জড়িত না। এই যে যারা যারা ম্যাডাম, আপনাদের সততার মানদণ্ড কি, তাই না?
আমাদের সুন্দর একজন বোন যারা বিদেশ থেকে রাজনীতি করতে এসেছে, সাথে আসিফ মাহমুদ, হ্যাঁ, ক্যাফেতে সবাই একসাথে খেতে গেছে বা আড্ডা দিতে গেছে, ঠিক আছে। এই যে সততা বিবর্জিত কাজ যারা করছে, তারা শক্তিমত্তার সাথে আমাদেরকে এসে হ্যারাসমেন্ট করছে, তাই না? হ্যারাসমেন্ট করছে, গালি দিচ্ছে। এবং তারা যদি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে, সুন্দর বাংলাদেশ কি, যারা আমরা রাজনীতি করি পরস্পরের ভুল ধরবো, সমালোচনা করব এবং এই মতবাদের মাধ্যমে দেশটা আস্তে আস্তে আগায় যাবে। যারা দেশ চালাবে আর একটা পক্ষ থাকবে যারা সমালোচনা করবে, এইভাবে রাষ্ট্র আগায় যায়, তাই না? সমালোচনাহীন একটা সমাজ যদি চাই, সমালোচনাহীন রাষ্ট্র যদি চাই, সেই রাষ্ট্র থাকবে কিনা আপনারা বলেন। আমরা যে সমালোচনা করব না, যে আবদারটা তারা করছে, ছোট মানুষই ছেলে মানুষের মতো এসে আবদার করছেন আপনারা, এই সমালোচনা করেন না, এই তো। এখন আমরা যে সমালোচনা করব না, সমালোচনাহীন অবস্থায় তারা কতটা লুটপাটে জড়িয়েছে। এক একজন পিএস এপিএস যারা ছাত্র প্রতিনিধি হিসেবে গিয়েছিল, তারা কি করলো? 100 কোটি টাকা, 150 কোটি টাকা, 300 কোটি টাকা, এই যে বিরাট বিরাট লুটপাট, এগুলো কি আমাদের কথা এক্স্যাক্টলি কোনো গণমাধ্যমে আসেনি? দুদকের দ্বারা তারা শোকজ হলো, এনআইডি কার্ড লক হলো, এই এত খারাপ কাজ করছে, লুটপাট করছে, এদের অনুসারীরা আমাদেরকে বলছে দালাল। এক চটকানি দিয়ে গাল লাল করে দেবো, ফাজিলের ঘরে ফাজিল, চোরের ঘরে চোর, ঠিক আছে। ওরা চুরি করবে, আমাদের কাছে বলবে দালাল, বেয়াদব। তো এই হলো, একটু ভয় দেখাইছি ওদেরকে, ঠিক আছে। তো এই এই হলো একটা অবস্থা আজকে। এনসিপির ওই যে নাসির না কি নামে বলছে, যাকে আমি আন্দোলনে দেখিনি কোনোদিন, ঠিক আছে, আপনারা দেখছেন কিনা জানি না। তা ওদের কথা হলো মর্যাদাবান, আমাদের কথা হলো মর্যাদাহীন, এই তো। এখন ও বলছে 18 কোটির দায়িত্ব নেবে এনসিপি, ঠিক আছে। তো যেটুকু দায়িত্ব নিছে, মাশাল্লাহ, চুরি চামারি করে যায় একটা অবস্থা, হ্যাঁ। তো এরা 18 কোটি দায়িত্ব নিলে আরো কি হবে, তাই না? আপনারা জাস্ট চিন্তা করেন, একটা বই মুদ্রণের দায়িত্ব পেল, গাজী তানভীর চুরি চামারি করলো। আমরা যখন প্রাথমিকভাবে ধরলাম, তখন ওরা কতভাবে আমাদেরকে কাউন্টার দিল, যুক্তি দিল, তর্ক দিল। দেখেন, এদের মিনিমাম ইগো নাই, মিনিমাম লজ্জা নাই, মিনিমাম সততা নাই, যে একটা চুরি ধরা পড়ার পরে কিভাবে অ্যাডভোকেসি করে। এবং সেগুলো নিয়ে আমরা যখন কথা বলি, তখন আমাদেরকে এসে উল্টা খারাপ বলে। আমি তো ভাই একটু কথাই বলছি, কথা বলার জন্য তুমি আমাকে এসে আমাকে গালিগালাজ করছো, খারাপ বলছো। যারা চুরি করছে, চৌর্যবৃত্তি করতেছে, ওদেরকে কিছুই বলছো না, তুমি আমাকে এসে গালিগালাজ করছো, ঠিক আছে। তো এই হলো বিষয়। 60 লাখ নিয়ে একজন কথা বলেছে। সাধনা আপু আসলে কে আমাদেরকে জানতে হবে। সাধনা মহাল আপু কে আমাদেরকে জানতে হবে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে আমরা যখন ব্যাপক নিপীড়নের শিকার হচ্ছিলাম, তখন আমি রাষ্ট্র সংস্কার আন্দোলনের ওখানে গেলাম। রাষ্ট্র সংস্কার আন্দোলন বা রাষ্ট্র চিন্তা নামে তখন পরিচিত ছিল। তখন এই সাধনা আপুর সাক্ষাৎ পাই আমরা। সাধনা আপু ওই সময় আমাদেরকে সাপোর্ট দিচ্ছিলেন, রাষ্ট্রচিন্তার ভাইয়েরা আমাদেরকে সাপোর্ট দিচ্ছিলেন। এবং আমাদের একজন সহযোদ্ধা খুবভাবে আক্রান্ত হলো, তারা পা ভেঙে দিল, খুব বেদিশা অবস্থা, মেরুদণ্ড ভেঙে দিল। তার চিকিৎসার ব্যবস্থাটাও এই সাধনা আপুরা করেছেন। আপনারা যখন থেকে রাজনীতি নিয়ে টুকটাক কথা বলতেছেন, তার অনেক আগে সাধনা মহাল আপু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন অগ্রসৈনিক। সেই সাধনা মহাল আপু আপনার হলো সিপিবি করতো, গোবিন্দ বর ডেইলি স্টারের সাংবাদিক। সে এডিবিতে চাকরি করে এবং মোটামুটি গণমাধ্যমগুলোর উপর ব্যাপক নিয়ন্ত্রণ করে এই গোবিন্দ বর। এবং সন্তোষ শর্মার খুব ক্লোজ বন্ধু সে। এই গোবিন্দ বর সন্তোষ শর্মাকে দিয়ে কালবেলাতে অনেক লম্বা লম্বা নিউজ করে। গোবিন্দ বর হলো সাধনা আপুর সাবেক এক্স হাজবেন্ড, ঠিক আছে। তো এই গোবিন্দ বরের ওখান থেকে উনি যাই হোক সেই ফাঁদ থেকে বের হয়ে আসেন, কিন্তু তার নামে পরপর বিভিন্ন নামে 11টি মামলা দেয়। এবং সাধনা আপুর রাজনৈতিক আপনার হলো সহযোদ্ধা দিদারুল ইসলাম, তার নামেও মামলা দেওয়ায়। দিদারুল ইসলামকে দিয়ে সাধনা আপুকে মামলা দেয়। দিদারুল ইসলাম জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি মামলা দিয়েছেন? না না, এগুলো আমি দিব কেন, মাথা খারাপ, আমার একসাথে রাজনীতি করে দেবো। তাহলে এই যে নাম খোকন সাহেবকে দিয়ে, সাংবাদিক খোকনকে দিয়ে, খোকন ভাইয়ের কাছে গেলাম, আপনি কি নামে মামলা দিচ্ছেন? না তো, আমি তো জানি না এটা। তো এই কাজগুলো গোবিন্দ বর ইন্ডিয়ান এজেন্ট সে করছে। তো এই যে সন্তোষ শর্মা, গোবিন্দ বর, এদের পক্ষ নিয়ে সাধনা মহলাপুকে যারা হ্যারাসমেন্ট করছে,
আরো অনেক ত্যাগ আছে ওনার, আরো অনেক রাজনৈতিক চিন্তা গবেষণা এগুলো নিয়ে ওনার অনেক, বাংলাদেশের রাজনীতিতে অনেক অবদান আছে ওনার। তো ওনাকে এসে তো তার নামে এতগুলো মামলা দিছে, শেখ হাসিনার সময়ে সে জেলও খাটছে। আমার দলের কর্মী সে, আমার দলের নেত্রী, আগে রাষ্ট্র চিন্তাতে ছিল, রাষ্ট্র সংস্কার আন্দোলনে ছিল হাসনাত কায়েমদের ওখানে, ওইখান থেকে আমার দলে আসছে। আমার দলে মনে করেছে যে আমরা একসাথে ভালো করব বা এরকম আসছে। আমি তো আমার দলের নেত্রীর জন্য আদালতে যাব, কোর্টে যাব, উপদেষ্টার কাছে যাব, সবার কাছে যাব যে আমার বোনকে এই মামলা থেকে বাঁচাতে হবে, ঠিক আছে? তো এটা আমি যাব আরো 100 বার যাব। এটা তো গোপনীয় কিছু না। আমি আমার প্যাডে স্বাক্ষর কইরা, লুকায় লুকায় টাকা দিয়ে না, মানে গোপনে গোপনে না, স্বাক্ষর কইরা, আমার স্বাক্ষর আমার প্যাডে আমি স্বাক্ষর করে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এইটা হলো আমাদের সহযোদ্ধাকে আমরা বাঁচাবো না? হাসিনার সময়ে যারা নিপীড়িত হয়েছে, কারা নিপীড়িত হয়েছে, ওদেরকে বাঁচানো আমাদের দায়িত্ব, ওরা বাঁচবে না? তো এইটা হলো সামগ্রিকভাবে একটা বিষয়। তো এই হলো বর্তমান রাজনীতির একটা প্রেক্ষাপট। তো ভাড়া করে কমেন্ট করে এসব আহ, হচ্ছে, ঠিক আছে? দেখতে থাকেন আপনারা, হ্যাঁ দেখতে থাকেন। পার্থক্য কেন? মানে যখন বলছে মার্চ ফর ইউনুস, তখন বলতেছে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ রিয়েক্ট করতেছে, কমেন্ট করতেছে, সমর্থন করতেছে, কিন্তু মার্চ ফর ইউনুস শাহবাগে দেখা যাচ্ছে সব মিলে 18 থেকে 20 জন। এই পার্থক্য কেন? এই যে নকলভাবে প্রতিক্রিয়া তৈরি করে, নকলভাবে কমেন্ট ভাড়া করছে, বট তৈরি করছে, এগুলোই হলো একটা সামগ্রিক পরিপার্শ্বিক অবস্থা। মাঠের অবস্থাটা আলাদা। মাঠে প্রত্যেকটা গ্রামগঞ্জ, ইউনিয়ন, জেলা, উপজেলা, প্রত্যেকটি জায়গায়, মহানগর, রাজনৈতিক ব্যক্তিদের যে সরব উপস্থাপন, ওই উপস্থাপনের কাছে নকল উপস্থাপন এগুলো কিছুই না। লাইক কমেন্ট দেখে যারা খুশি হচ্ছেন হতে থাকেন। আমরা তো করিডোরের বিরোধিতা করছি, তাই না? লাইক কমেন্ট ভাড়া করে বলতেছে করিডোর চাই কিছু মানুষ। তো দেখবনি কারা কারা করিডোর নিতে আসে, আমরাও প্রতিরোধ করব, দেখা যাবে। আমরা জিতি না, তারা যেতে আসুক, ঠিক আছে? আসুক। তো এটাই হলো একটা বিষয়, বন্দর দিয়ে দেবে, আসুক না, দেখা যাক, আমরা প্রতিহত করবো এটা। দেখা যাবে, আমি বলতেছি দেখা যাবে, মানে দেখা যাবে। যারা লাইক কমেন্ট করে এটা দিয়ে দিতে চায় দিয়ে দেখ না, আছি তো ভাই, মরি নাই, কেমনে স্ট্যান্ডবাজি করা লাগে ওটা আমরা করবো, ঠিক আছে? লাইক কমেন্ট করে জিতুক না, দেখা যাক, ঠিক আছে? এই আর কি। আজকে একটা কথা বলি, হ্যাঁ বলবো নাকি? বললে অনেকে মাইন্ড করবেন। আচ্ছা আচ্ছা, আপনার ঘরে মা আছে, আপনার ঘরে বোন আছে, আপনার ঘরে আপনার মেয়ে আছে, আপনার ঘরে আপনার বউ আছে। আচ্ছা, আপনারা যার কথায় লাফাচ্ছেন, যে ব্যক্তিটার কথায়, এই যে পেনাকি দাদার কথায় লাফাচ্ছেন, অনেক বেশি লাফাচ্ছেন, দাদার যেই বিষয়গুলো না দিয়ে ইসলামকে কেন্দ্র করে ফাঁস হলো, তাই তো? এটা নিয়ে আগেও বলছি, আজকে একটু ভিন্ন কথা বলবো। এই যে ফাঁস হলো না, ফাঁস হলো, উনি ফাঁস হওয়াটা প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, তারপরে এগুলো লিক হবে একটু, এটা স্বাভাবিক। কিন্তু উনি যে ভাষায় ওখানে লিখছে, বাংলাদেশের নারীদের প্রতি যে কামনা পোষণ করছে, যেই মানে বাজে বাজে শব্দগুলো লিখছে, যে বেসুমার আনন্দ দেবে উনি, হ্যাঁ, বাংলাদেশের নারীদের, তারপরে হলো তাদের মানে গাঙে ভাসে যাচ্ছে, এই যে কি বিজিবি বাজে বাজে কথা বলছে। মানে উনি একজনের সাথে প্রেম করতে পারে, ওনার একটা নোটস ছবি ভাইরাল হতে পারে, কিন্তু এই যে নারীদের প্রতি, মায়েদের প্রতি, বোনদের প্রতি, আমাদের সহধর্মিনীদের প্রতি, সামগ্রিকভাবে নারীকুলের প্রতি, বাংলাদেশের নারীকুলের প্রতি যে নোংরা ইচ্ছাটা উনি জ্ঞাপন করেছে, এই ইচ্ছা জ্ঞাপন করা একজন ব্যক্তি, আপনি আপনার ডাইনিং টেবিলে বসায় একসাথে ভাত খেতে পারবেন? আপনার মেয়েকে পাশে রেখে, আপনার মাকে পাশে রেখে, আপনার বউকে পাশে রেখে, আপনার বোনকে পাশে রেখে? আজকে দেখেন এই পরিমাণ একটা বাজে কাজ করেছে। আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি কেন? এই তাদের অনুসারীরাই তো আমাদেরকে হ্যারাসমেন্ট করছেন। দেখেন, এই অপরাধটা কিন্তু আমি করি নাই, এই ধরনের গুনাহের কাজ আমি করি নাই। আমি সততা ভিত্তিক জীবনযাপন করছি, আমি আমার কর্মসংস্থান নিয়ে ব্যস্ত আছি, মাঝে মাঝে রাজনীতি করছি, মতের মিল হয়নি, সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করি নাই, সিপিবির অফিস ভাঙতে যায় নাই, যেদিন জাতিসংঘের মহাসচিব আসছে আমাদেরকে এগুলো করতে বলছে আমরা করি নাই। এইখান থেকে মূল বিরোধ, সেখান থেকে আমজনতা দলের নামে ডেস্টিনিকে দিয়ে একটা নাম দিয়ে নাম খোলাইলো,
ঠিক আছে, সেখান থেকে বিরোধটা আরো বেড়ে গেল। তাদেরকে অনুরোধ করলাম এটা করেন না। সামগ্রিকভাবে এই হলো একটা ঝামেলা। এই ঝামেলাকে কেন্দ্র করে আমাদেরকে যেই পরিমাণ হ্যারাসমেন্ট করা হয়েছে, এই যে একজন একজন মানুষকে রয়ের দালাল বানানো হচ্ছে, ঠিক আছে, এইটা খুব সুন্দর কাজ, তাই তো? আমরা দেশের জন্য কষ্ট করি, আমরা এখনো স্যাক্রিফাইস করছি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি। আরে বাংলাদেশে এখন যে ইনভায়রনমেন্ট, এই ইনভায়রনমেন্টে সরকারের বিরুদ্ধে কথা বলবে, হ্যাঁ, এইরকম কোনো বাপের বেটা আছে? আছে? এইটা আমরা কথা বলছি কেন? এই অন্যায়গুলো করা উচিত না বলে আমরা মনে করি। কেউ বলছে না, বুকে চাপায় রাখতে পারছি না যে গ্রামীণ ব্যাংকের এই কর চুরির বিষয়গুলো আমরা মানতে পারি না, গ্রামীণ এনজিওর এসব দুর্নীতির কথাগুলো আমরা মানতে পারি না। আমরা এগুলো যে বলছি হিম্মত করে, আমি জানি প্রচুর জনপ্রিয় একজন ব্যক্তি, তার বিরুদ্ধে বললে আমার ক্যারিয়ার ধ্বংস হবে। অনেক জনপ্রিয়, মানে অনেক জনপ্রিয়, তার সঙ্গে ইলিয়াস আছে, পিনাকি আছে, এত জনপ্রিয়, এত বৃহৎ শক্তির বিরুদ্ধে যে কথাটুকু বলছি নিজের ক্যারিয়ার ঝুঁকিতে নিয়ে। বিএনপি যদি টাকা দেয়, কয় টাকা দিবে? টাকার চেয়ে আমার সম্মান কি অনেক বড় না? যে অসম্মান না, আমি যে অসম্মানিত হচ্ছি, হ্যারাসমেন্ট করছেন, এই দুর্নীতিগুলো তুলে ধরাই, আমাকে কেউ যদি টাকাও দেয়, সেই টাকার চেয়ে আমার সম্মান কি বেশি বড় না? আমার মন কি রাতে খারাপ লাগে না এতগুলো মানুষ আমাকে গালি দিচ্ছে? তারপরেও আমি করছি এটা, কারণ আমরা এই ক্ষমতাটাকে চ্যালেঞ্জ করে আমাদের মনের মধ্যে শান্তি পাই যে এটা কেউ করতেছে না। হাসিনার সময়েও কেউ কথা বলতো না, ভুল আতঙ্কে থাকে। বাংলাদেশের মানুষকে কথা বলা শিখাইছি আমি। 2018 সালে যখন মানুষ চুপ করেছিল, মুখে খিল দিয়েছিল, যাদের বুদ্ধি আছে এখানে, সেই জায়গায় মানুষকে, ছাত্রদেরকে মাঠে নামাইছে আমি। নূর, রাশেদ, হাসান আল মামুন সবাই আমার ডাকে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে একত্রিত হয়েছিল, আমার ডাকে। এর আগে কেউ টু শব্দ করতে পারে না। এবং ফার্স্ট ডিক্লারেশন আমার ছিল, মানে আমার ছিল। আমি এই হিম্মত নিয়ে ওই সময় দাঁড়াইছি। হ্যাঁ, আমি এই হিম্মত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম না, আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়ছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গিয়ে, লাইব্রেরিতে গিয়ে গিয়ে একটা একটা করে ছেলেপেলেকে প্রস্তুত করেছি 18 সালে কোটা আন্দোলনের জন্য। সবাই মনে করতো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওই সময় ছাত্রলীগের মানে গর্তে ঢুইকা ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার প্রথম কাজটা আমি করেছিলাম। এই সাহস এবং হিম্মত আল্লাহ আমার মধ্যে দিছে। আমি তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না হয়েও প্রত্যেকটা হলে গিয়ে গিয়ে দাওয়াত দিছি। আমাকে দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা ভয়ে সরে যাইতো যে এটা একটা অ্যাটম বম আসতেছে, এর সাথে মিশলে এদেরকে পিড়ায় ছাত্রলীগ মেরে ফেলবে, এইরকম একটা অ্যাটিটিউড ছিল। আমি তারপর ওখানে যেতাম। দেলোয়ার প্রথম যেদিন আন্দোলনের জন্য মিটিং ডাকি পাবলিক লাইব্রেরির সামনে, আমার গলা চিপে ধরছে, আমি ধাক্কা দিয়ে মাটিতে ফালাই দিছি যে তুই ছাত্রলীগ হয়েছিস তো কি হয়েছে, ঠিক আছে, আমরা আমাদের দাবি নিয়ে আমরা কাজ করতেছি, তুই এখান থেকে সর। এই হিম্মত নিয়ে কাজ করার আমি সাহস করি, ঠিক আছে। আকাশ সমান হিম্মত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র না হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে কোটা সংস্কার আন্দোলন সংগঠিত করেছি। আমার সাহস মাপতে আসো না তোমরা, ঠিক আছে। তো এরা ভাবছে যে মানে আসলে দেখেন কত জনপ্রিয় ইলিয়াস ভাই, কত জনপ্রিয় পিনাকি দাদা, তারা ইন্টেনশনালি কিছু মানুষকে রয়ের দালাল বানানোর প্রজেক্ট হাতে নিছে, সেনাবাহিনীকে কলঙ্কিত করার প্রজেক্ট হাতে নিছে। এদের বিরুদ্ধে বলা যে কত বড় হিম্মতের কাজ, বলে দেখেন আপনারা কেউ। বাংলাদেশের কোনো রাজনীতিবিদ বলার এখন পর্যন্ত সাহস করেনি। আই এম দ্য ফার্স্ট ওয়ান, আমি বলেছি, ঠিক আছে। তো এটা 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 টাকা দিয়ে কেনার জিনিস না, ঠিক আছে, টাকা দিয়ে কেনার জিনিস না, ঠিক আছে। অনেক বড় বড় ডিলিংস সামনে আরো সময় আসবে, দেখবেন আপনারা, অনেক দেখবেন। এই বাংলাদেশের লাইফ টাইম শেষ হয়ে যায়নি, বাঁচে থাকলে অনেকগুলো ম্যাজিক দেখবেন আপনারা, ঠিক আছে। হ্যাঁ, গালি দিছে, গালি তোমরা দাও। গ্রামীণ ব্যাংকের কিস্তি তোলা লোকগুলো এখানে এসে আমার গালি গালাজ করতেছে, তো দিয়ে গালি, সমস্যা নাই। তো ভালো থাকবেন সবাই, ঠিক আছে। এগুলো কেয়ার করি না, আমাদের লাইক কমেন্ট এগুলো ভাড়া করে কিনতে হয় না, ঠিক আছে, কিনতে হয় না। কথা বললেই মানুষ, দুনিয়ার মানুষ মানে হলো লুফে নাই। আল্লাহ আল্লাহ পরিচিত করাই দিছে, যেটাই বলি সেটাই দেয়। ভাড়া করে লাইক কমেন্ট কিনতে হবে? আল্লাহ যে মেধা বুদ্ধি যেইটুকু দান করছে আমার মধ্যে, শুকরিয়া আলহামদুলিল্লাহ, যে মানুষের প্রতারণাগুলো ধরতে পারি, ঠিক আছে। তো এগুলো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ। কাজ চলবে, অন্যায় করে পার পাবে না, ঠিক আছে, কেউ পার পাবে না, কেউ না।
কেউ না মানে কেউ না, স্পষ্ট। ঠিক আছে, এখন এখন আছে কথা বলছি না, কার বিরুদ্ধে কথা বলছি, আমি ক্ষমতাকে চ্যালেঞ্জ করছি। যেই ক্ষমতায় থেকে দুর্নীতি করার কথা না, সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করছি। ঠিক আছে, আপনাদের আবদার কি, দাবি কি? বিএনপির বিরুদ্ধে বলতে হবে, এই তো। আবার বিএনপির ভাইদের আবদার জামাতের বিরুদ্ধে বলতে হবে, এই তো। জামাত অনেক প্রত্যাশা যে আমি একটু বিএনপির বিরুদ্ধে বলি। আমি একটা কথা বলি, শোনেন। আমার কাজ কোনো মজলুমের বিরুদ্ধে লাগানা, ঠিক আছে? এটা আমার কাজ না। হ্যাঁ, যখন বিএনপি পাওয়ারে আসবে তখন আপনাদেরকে শিখাই দিতে হবে না। সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করা কিভাবে করতে হবে এটা আমি জানি। অপেক্ষা করেন, দেখবেন তো। দেখবেন না? এটা আশা করেন না যে বিএনপির কাছ থেকে এই তারেক সিট নেবে। আমাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কোন আসন থেকে নির্বাচন করবেন, আমি বলছি আমি জানি না আসলে কোন আসন থেকে নির্বাচন করব, আমার মাথার মধ্যে আসে না আমি কোন আসন থেকে নির্বাচন করব। ঠিক আছে, তো এটা আপনারা কি কখনো দেখেছেন নির্বাচনের জন্য কোথাও গিয়ে তৎপরতা চালাইছি? না, ওইটা আমাদের কাজ না, আমরা ওটা করি না। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করি, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করি। ঠিক আছে, এই লড়াইটা এইরকম না যে ইন্ডিয়ার হাত থেকে তুলে বাংলাদেশটা আমেরিকার হাতে দেব, চায়নার হাতে দেব, এইরকম না। আমরা সামগ্রিকভাবে আমরা চাই বাংলাদেশের আইন, আদালত, পলিসি, নীতি, আমার পুলিশ, র্যাব, আমার সেনাবাহিনী আমাদের নিজস্ব বুদ্ধিতে চলবে। আমাদের অভ্যন্তরীণ আলোচনা, পরামর্শ, জনগণের মন ও মনন এর মধ্য দিয়ে চলবে, এইটা আমাদের চাওয়া। আমার বন্দর আমি চালাবো, আমার করিডোর আমি চালাবো, কি কি ভুল আছে আমি আইডেন্টিফাই করব, আমি সেগুলো ধরে সমাধান করব। এই রকম রাষ্ট্রকল্প আমি চাই। আমার তেল, গ্যাস, খনিজের উপরে আমার কর্তৃত্ব থাকবে। এটা আমার সার্বভৌমত্বের লড়াই। ঠিক আছে, এটা আমার সার্বভৌমত্বের লড়াই। আমি যেটা মনে করি, ভারত, ইন্ডিয়া, মানে ইন্ডিয়া, আমেরিকা, ইসরায়েল, এই তিনটা একই জিনিস। এটা আমি মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি। এবং যখন ইসরায়েল ফিলিস্তিনিদেরকে হামলা করে তখন ইন্ডিয়া সহযোগিতা করে, আমেরিকা আর্মস সরবরাহ করে। হ্যাঁ, এই তিন রাষ্ট্র মুসলিম নিপীড়নে বিশ্বে একাট্টা এবং একজোট। ভারত বাংলাদেশে এখন ঢুকতে পারছে না, ঢোকার সুযোগ নাই। কেউ আইনে ঢুকালেও ঢুকাতে পারবে না। বাংলাদেশের মানুষ ভারত বিরোধী, এটা মনে রাখতে হবে। ভারতের এখানে চান্স নাই, মানে একবারে জিরো চান্স। এই জিরো চান্সের কারণে ভারত নিজের রূপে আর ঢুকবে না, ভারত ঢুকবে অন্য রূপে। সেই রূপটা কোনটা? ভারতের উত্তম বন্ধু এই বিশ্বে কে? আমেরিকা, ইসরায়েল, তাই তো? এই আমেরিকা ইসরায়েলের মধ্য দিয়েই ভারত এখানে ঢুকবে, এইটা মাথায় রাখেন। ঠিক আছে, সুতরাং আমি ভারতকে ভাগিয়েছি ওই আমেরিকার ঘাড় দিয়ে পাড়া দিয়ে ইন্ডিয়া এসে এখানে এসে ষড়যন্ত্র করবে এই জন্য না। আমরা ওই আমেরিকার অ্যাডভোকেসিও জায়গা দেব না, ইন্ডিয়ার অ্যাডভোকেসিও জায়গা দেব না। আমাদের এই চিন্তা ও গবেষণাগুলো যদি বোঝেন তাহলে ভালো, না বুঝলে কিচ্ছু করার নাই। বক বক করে বলেই যাব। যারা ইমানের পথে আসবেন তাদের জন্য শুভকামনা। যারা গালিগালাজ করছেন তারা এনজিওর কিস্তি তুলে নিয়ে। ঠিক আছে, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।